তুলসী গাবার্ড এই মুহূর্তে খুবই আলোচনার বিষয় বাংলাদেশে। গতকাল মন্তব্যের পর সরকারের দিক থেকে বেশ টাফ একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে। বলা হয়েছে তুলসী গাবার্ড অভিযোগ তুলেছেন যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা কোট এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাফত অনুযায়ী শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে। হায় হায়, তুলসী গ্যাবার্ড কেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিলেন এবং বাংলাদেশকে চরম বার্তার মুখে ফেলে দিলেন? বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে কেউ স্কিপ করবেন না। তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে কেন আলটিমেটাম দিলেন, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য দিয়েছেন যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। তুলসী গাবার্ড এই মুহূর্তে খুবই আলোচনার বিষয় বাংলাদেশে। গতকাল তিনি এনডিটিভির সাথে বাংলাদেশে তথাকথিত সন্ত্রাসবাদ এবং ইসলামী খেলাফতের উত্থান জাতীয় কথাবার্তা বলেছেন। সেটা নিয়ে আজ সকালে আপনাদের সামনে আমি একটা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন। আমরা সবাই যৌক্তিক কারণেই কথা বলছি। ইনফ্যাক্ট গতকাল তার এই মন্তব্যের পর সরকারের দিক থেকে বেশ টাফ একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে। আমরা এটার সাথে আছি। মানে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, এই সরকার যখন তার জায়গা থেকে এভাবে কথা বলবে সেটা আমাদের দেখতে ভালো লাগে। কিন্তু একটা কথা খুব জরুরি, এ ধরনের বিবৃতি দিয়েই আসলে আমরা পার পাবো কিনা সেটা একটু মনে রাখতে হবে। আমি একটু বিবৃতিটা পড়ি। প্রেস উইং থেকে বলা হয়েছে, তুলসী গাবার্ড অভিযোগ তুলেছেন যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা কোট এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাফত অনুযায়ী শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে। আমরা এই ধরনের মন্তব্যে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। তার এই বিবৃতি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এই জাতি ইসলামের অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ চর্চা করে এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, গাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়, বরং পুরো জাতিকে মোটা দাগে এবং অযৌক্তিকভাবে চিহ্নিত বা চিত্রিত করেছে। বিশ্বের অনেক দেশের মতো চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে আইন প্রয়োগকারী সংস্থা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলোর মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করে। ভিত্তিহীনভাবে বাংলাদেশকে ইসলামী খেলাফত ধারণার সঙ্গে যুক্ত করায় শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অসংখ্য বাংলাদেশী এবং বিশ্বজুড়ে তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে অবমূল্যায়ন করা হয়েছে। ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার কোনো প্রচেষ্টার বাংলাদেশে তীব্র নিন্দা জানায়। তারপরে এসব ব্যাপারে কথাবার্তা বলছে, সরকারের সাথে সংলাপ করতে চায়, মানে ভারতীয় সরকারের সাথে, ইত্যাদি ইত্যাদি। সো ইট ওয়াজ আ স্ট্রং অ্যান্ড লজিক্যাল স্টেটমেন্ট। কিন্তু একটা কথা খুব জরুরি, আমি আসলে এই ভিডিওতে মূলত এটা এবং তার সাথে আরেকটা জিনিস যোগ করে দিতে চাই। আমি সকালে বলেছিলাম, আপনারা যে আমাকে নিয়মিত দেখেন তারা দেখেছেন যে তুলসী গাবার্ড যখন প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন সিনেটারিং এর আগেই, তখন আমি তুলসী গাবার্ডকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেছিলাম যে এটা আমাদের জন্য একটা ঝুঁকির জায়গা হতে যাচ্ছে। সেই ভিডিওটা আমি যোগ করে দেব শেষে, এই ভিডিওর শেষের দিকে। কিন্তু যে কথাটা বলছিলাম, বিবৃতি দিয়ে আসলে ভারত বা আমেরিকা যদি কোনো কিছু শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে করতে চায় সেটা ঠেকানো যাবে না। বিশেষ করে ভারত চেষ্টা করবে, ওর শতভাগ ডিসইনফরমেশন দিয়ে চেষ্টা করবে, কিন্তু আমেরিকাকে কনভিন্স করার জন্য বা গ্লোবাল কমিউনিটিকে কনভিন্স করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। সকালের ভিডিওতে আমি খুব দীর্ঘ একটা তালিকা দিয়ে দেখিয়েছি আদতে বাংলাদেশে এই ধরনের প্রচুর ইসলামী জঙ্গিবাদীর উত্থান, খেলাফতের উত্থান হচ্ছে। এটা পোর্ট্রে করার মতো যথেষ্ট ডেটা, যথেষ্ট ইনফরমেশন ভারতের হাতে আছে, যেটা তারা সারা পৃথিবীতে প্রচার করতে পারে। সরকারের উচিত হবে, এসব বিবৃতি তো আছে, ঠিক আছে বলবো আমরা ঢালাও বিবৃতির বিরুদ্ধে, কিন্তু পদক্ষেপ নিয়ে নিয়ে দেখাতে হবে যে এই সরকার কঠোর হস্তে সবকিছু দমন করছে। সেটা যদি না হয় আসলে এটা ঠেকিয়ে রাখা যাবে না, কারণ তুলসী গাবার্ডকে আমাদের চিনতে হবে। আমি সেই চেনার জন্যই আমার পুরোনো ভিডিওর শেষে জুড়ে দিচ্ছি। সেটা দেখলে যে কেউ বুঝতে পারবেন
ভারতের অকল্পনীয় রকম প্রভাব এই নারীর প্রতি ওপরে আছে এবং অত্যন্ত পাওয়ারফুল একটা পদে আছে। এবং আই রিপিট, অনেকগুলো ভিডিওতে বলেছি, ট্রাম্প প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ অনেক জায়গায় ভারতীয় বংশোদ্ভূতরা আছে। সুতরাং আমাদের সতর্ক থাকা খুবই জরুরি। যারা আগে আমার এই তুলসী গাবার্ডকে নিয়ে ভিডিওটা দেখেছেন তাদের প্রয়োজন নেই, কিন্তু যারা দেখেননি তারা একটু দেখবেন আশা করি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনকে নিয়োগ করছেন। আমরা জানি তার ক্ষমতা নিতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে, 2 মাসের মতো সময়, কিন্তু তার আগেই তিনি তার নিয়োগ নিশ্চিত করছেন। এর মধ্যে অনেকগুলো নিয়োগ নিয়ে যেমন আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু একটা নিয়োগ তীব্র বিতর্ক তৈরি করেছে। আমরা এর মধ্যে খেয়াল করেছি, ইনি হচ্ছেন তুলসী গাবার্ড। তাকে যে পদে পদায়ন করা হয়েছে সেটা নিয়ে এমনকি তার পার্টির মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে, অন্যান্য ক্ষেত্রে তো হয়েছেই। তার চাইতে জরুরি কথা, এই তুলসীর পদায়ন করার ফলে বাংলাদেশে আমেরিকার ট্রাম্প আসার ফলে যে প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটার ওপরেও কোনো পরিস্থিতি নতুন করে তৈরি হবে কিনা। বিশেষ করে আমরা যে ব্যাপারে অলমোস্ট সবাই একমত যে আমেরিকা সরাসরি বাংলাদেশে খুব প্রবলেম কিছু না করলেও ভারতের, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের ওপরে যে ধরনের চাপ এবং অসহযোগিতা করছিল সেই প্রবণতা বাড়তে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, তুলসী যদি হয় সেটা আরও বেড়ে যাবে কিনা বা এটার পটেনশিয়াল কোনো ইম্প্যাক্ট আছে কিনা। আমার মনে হয় একটু নিউট্রালি ব্যাপারটা দেখা দরকার। খুব তুলনামূলকভাবে ইয়াং এই মানুষটাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসাবে নেওয়া হয়েছে। মানে তার বয়স 43, কিছুটা মিলিটারিতে কাজ করার অভিজ্ঞতা আছে, কংগ্রেসের সদস্য ছিলেন, ইন্টারেস্টিং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। উনি এই অল্প কিছুদিন আগে মাত্র রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন, হুইচ ইজ রিয়েলি ভেরি সারপ্রাইজিং। এর মধ্যে এত দ্রুত এত ওপরে উঠে গেছেন তিনি। প্রাইমারি হয়েছিল যখন বাইডেনের সাথে প্রথম বার্নি স্যান্ডার্সের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন, এমনকি নির্বাচন প্রার্থীও হতে চেয়েছিলেন। যাই হোক, সেই গাবার্ড পরে রিপাবলিকান পার্টিতে জয়েন করেন এবং খুব দ্রুত তিনি উঠে আসেন। এরপর তিনি যেটার চিফ হলেন, মানে গোয়েন্দা প্রধানের অধীনে 17টা, ইফ আই এম নট রং, আমি গুনেই দেখলাম, এর মধ্যে সিআইএকে আমরা খুব ভালো মতো চিনি, সিআইএ সহ মিলিটারি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, প্রত্যেকের যত রকম ইন্টেলিজেন্স সার্ভিস আছে সব ইন্টেলিজেন্স সার্ভিসকে তারা এক আমব্রেলার নিচে নিয়ে এসে তার একটা প্রধান পদ তৈরি করেছেন। এটা রিলেটিভলি নতুন একটা পদ। বলা হয় যে 9/11-এর পর এই পদটার প্রয়োজনীয়তা ফিল করা হয় এবং 2004 সালে এই পদটা সৃষ্টি করা হয়েছিল। আমরা বুঝতে পারছি যে উনি কত পাওয়ারফুল। তার নিয়োগের পরপরই একটা আলোচনা ছড়িয়ে পড়েছিল যে ভারতের বংশোদ্ভূত কিনা তিনি, ভারতীয় কিনা, ইন্ডিয়ান আমেরিকান কিনা। কারণ আমরা জানি যে ভারতের ডায়াসপোরা এখন সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে গেছে। আমরা এর মধ্যে জেনে গেছি সেকেন্ড লেডি, মানে ভাইস প্রেসিডেন্টের ওয়াইফও একজন ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তুলসী ভারতীয় নন। আসলে তার মা হিন্দু ধর্মের ইমপ্রেসড হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, এমনকি পরে একটা সময় তার বাবাও হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তার মা সেই হিন্দু ধর্ম ইন্সপায়ার্ড হয়ে তার সন্তানদের নাম হিন্দু ধর্মের মতো করে রেখেছেন। তিনি এর পরবর্তীতে যেটা করেছেন যে তার হিন্দু ধর্মের সাথে থাকাও সমস্যা না, হিন্দু ধর্মের সাথে থাকাও বিষয় না, তিনি ভারত এবং মোদী সরকারের সাথে তার যে রকম সম্পর্ক আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। তবে তিনি হিন্দু হিসাবে তিনি নিজকে পরিচিত করতে খুবই পছন্দ করেন। আমরা খুবই আলোচিত একটা সংগঠন ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, বক্তৃতা করছেন, এগুলো ইউটিউবে আপনারা যে কেউ খুঁজে নিলে পাবেন, ভিডিও করেছেন, সেগুলোতে ভিডিও পাওয়া যায়, বক্তৃতা করেছেন, এগুলো আছে। বিজেপির সাথে তার অকল্পনীয় রকম নৈকট্য আছে। বিবিসি বাংলার একটা রিপোর্টে এভাবে লিখছে, 2015 সালে তুলসী বিয়ে করেন
ভারতে আলোচনা হলে বৈদিক নিয়ম অনুযায়ী একজন সিনেমাটোগ্রাফারকে বিয়ে করেছিলেন, কিন্তু সেখানে বৈদিক নিয়ম অনুযায়ী সেই বিয়েতে ইন্টারেস্টিংলি উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও তরণজিৎ সান্ধু ও রাম মাধবের কথা আমরা জানি। তখন উনি রাম মাধব বিজেপির মুখপাত্র ছিলেন, পরে উনি সম্ভবত জেনারেল সেক্রেটারিও হয়েছিলেন। RSS এর মুখপাত্র ছিলেন রাম মাধব। সো তারা সেখানে গেছেন এবং বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার দিয়েছিলেন। এরপর কয়েক মাস আগে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন মোদির, তিনি ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেছিলেন মোদি একজন খুবই শক্তিশালী নেতা এবং তিনি ভারতকে কোন পথে নিয়ে যেতে চান সেই বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ। তিনি এমন একজন নেতা যার ভারতের জন্য প্ল্যান অফ অ্যাকশন রয়েছে। শুধু তাই নয়, তিনি একটা স্কুল ঝাড়ু দিয়ে নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের প্রতি সমর্থনও দেখিয়েছিলেন। এছাড়া মোদিকে তিনি কন্টিনিউয়াসলি তাকে সাপোর্ট করে যেতে দেখা গেছে। এছাড়া এখানে আরও প্রচুর তথ্য আছে। 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে আসছেন মিস গাবার্ড। 2002 সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল, সরকারের সেই সিদ্ধান্তে সমালোচনায় মুখর কয়েকজন নেতাদের মধ্যে তুলসী গাবার্ডও ছিলেন। আমরা বুঝতে পারছি তাহলে তাদের নেক্সাস আগে থেকেই আছে, আমরা এটাকে নেক্সাস হিসাবে বলতে পারবো। তিনি অনেক কথাবার্তা বলেছেন, এর মধ্যে আমি হিন্দু পরিচয় নিয়ে তার ক্রমাগত কথাবার্তা আছে, এখানে খুব বিস্তারিত রিপোর্ট, আমি রিপোর্টটা মন্তব্যে দিয়ে দেবো, আপনারা একটু পড়বেন। এখানে একটা জায়গায় হচ্ছে কাশ্মীর, পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে মন্তব্য। 2021 সালে দুর্গাপূজার সময় যখন হামলা হয়েছিল তখন তিনি তার এক্স হ্যান্ডেলে খুবই কঠোরভাবে লিখেছিলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে আমার ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে। জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন, আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সমূহ সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক। ক্রিটিসাইজ করতে পারেন না, কিন্তু ওই যে বললাম, ভারত যেমন বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের ব্যাপারে কনসার্ন দেখায়, আমাদের এই দেশে মুসলিমদের উপরে শেখ হাসিনা সরকার বহু কিছু করেছিল, গাবার্ড নিশ্চয় সেগুলো নিয়ে কথা বলেননি। এবং ন্যারেটিভের মধ্যে আছে জিহাদি, তার মানে বাংলাদেশে ঘটনাগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে, তার চাইতে জরুরি কথা হচ্ছে বাংলাদেশে জিহাদিস্টরা আছে। দ্য ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা ওয়াজ ভেরি মাচ ইন হার এক্স স্ট্যাটাস। তারপর তিনি জম্মু কাশ্মীর নিয়ে ইভেন পাকিস্তান ইস্যুতে যখন আর্টিকেল 370 বাতিল করেছিল, কাশ্মীরের বিশেষ স্টেটাস বাদ করেছে, তখন তিনি সেটাও একরকম অ্যাম্বিগুয়াস রেখে তিনি সব কিছু সরিয়ে রেখেছিলেন আলোচনা থেকে। এক অর্থে তিনি ভারতের সরকারকে তিনি নিশ্চিতভাবেই সাপোর্ট করেছিলেন। সো মোটামুটি এরকম আরও অনেক তথ্য আছে। তিনি বাশার আল আসাদের সাথে দেখা করেছেন, তিনি এরদোগানকে স্ট্রংলি মৌলবাদী ধরনের মন্তব্য করে উগ্র ইসলামিস্ট এসব বলে সমালোচনা, এরকম নানান রকম আলোচনা তার বিরুদ্ধে আছে। খুব ইন্টারেস্টিংলি ডেমোক্র্যাট একজন সদস্য, ডেমোক্র্যাট দলের একজন মানুষ, যিনি সেই দলের হয়ে কংগ্রেসে গেছেন, দীর্ঘদিন সেই দলের সাথে কাজ করেছেন, খুবই সারপ্রাইজিংলি তার আচরণ বা ওই দলে থাকা অবস্থায় তার আচরণ শুধু রিপাবলিকানও না, ট্রাম্পের যে চরিত্র, ট্রাম্পিজম বলে, ট্রাম্পিজমের সাথে খুব মেলে তার অ্যাটিটিউড, তার ধরন। যাই হোক, আমাদের জন্য কনসার্নের জায়গা কোনটা? আমরা ট্রাম্প আসায় যে সংকটটা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি, এবং সেই সম্ভাবনা অনেক আছে সরকারকে ফেলে দেবে সেরকমও না, আবার এই সঙ্গে এখানে কিছুই না। কেউ বলার চেষ্টা করছেন আমেরিকা স্টেটের পলিসি সব কিছু হবে। আম সরি, তারাও ভুল বলছেন।
কারণ ট্রাম্পকে আগেও বলেছি, অ্যান্ড ট্রাই টু রিমেম্বার দ্যাট প্লিজ, ট্রাম্পকে রিপাবলিকান প্রেসিডেন্ট হিসাবে দেখা ঠিক হবে না। ট্রাম্পের যে ধরন, যে ব্যক্তি ট্রাম্প যেভাবে দেশ চালান, সরকার চালান, যেটা আমরা আগে দেখেছি, মানে উনি কি করবেন এই আলোচনা করতে হবে না, উনি কি করেছেন আমরা জানি, সো ভবিষ্যতেও কি করতে পারেন আমরা ধারণা করতে পারি যৌক্তিকভাবে। ট্রাম্পিজম বলে এটাকে। সুতরাং আমরা সমস্যায় পড়ব। এবং তুলসী গাবার্ডকে যখন এখানে দেয়া হচ্ছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, অত্যন্ত পাওয়ারফুল একটা পজিশন তাকে দেওয়া হয়েছে, অত্যন্ত পাওয়ারফুল। এমনকি এই আলোচনা আছে যে তার যে প্রোফাইল, তার এই ব্যাপারে কাজ করার যে অভিজ্ঞতা, সেটাও যথেষ্ট সাপোর্টেড না। সুতরাং এই ধারণা করার যুক্তি আছে যে এটা কি কোনো রকম কোনো লবিংয়ের ফল, এটা কি কোনোভাবে, উনি অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, কিন্তু এটাও কি কোনো ধরনের সিগন্যাল ট্রাম্প দিচ্ছেন আর কাউকে? ট্রাম্পের সাথে মোদিরও সম্পর্ক খুব চমৎকার আছে, এবং ইনি তো একেবারে বিজেপি সদস্য বলেই ফেলা যায় যদি আমরা খুব বেশি ভদ্রতা না করি। এবং উনি একজন হিন্দুত্ববাদী, হিন্দু হয় সমস্যা নেই, হিন্দু হয় কোনো সমস্যা নেই, হিন্দু একটা ধর্ম, কিন্তু হিন্দুত্ববাদ, ইহুদি হওয়ার ইহুদিবাদ, জায়নিজম একই জিনিস না, সেই রকমই ব্যাপার। সো ওনাকে, তার সোফার যত ডকুমেন্ট আমাদের সামনে আছে, হিন্দুত্ববাদীদের মতো কথা বলেন তিনি, এবং খুবই ভেরি মাচ অ্যালাইন্ড। এবং এখন না, অনেক আগে থেকেই মোদির সাথে, এই যে তার বিয়ের সময় থেকে এতটা গুরুত্ব দিয়ে ভারত তার সাথে যোগাযোগ এবং সম্পর্ক রক্ষা করেছে, তাতে বোঝা যায় যে এর সাথে ভারতের ইন্টারেস্টের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। এখন আমেরিকার সবগুলো গোয়েন্দা সংস্থার যিনি প্রধান, তার এই সমর্থন এবং মোদিকে তার ব্ল্যাঙ্ক চেক দেওয়ার যে টেন্ডেন্সি আগে ইনি দেখিয়েছেন, তাতে পাল্টে যাওয়ার কথা এমন কোনো মেজর কারণ নেই। ফলে বলা যেতেই পারে, মোদি যদি বাংলাদেশের সরকারকে ঝামেলায় ফেলতে চান, ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতে চান, সেই ক্ষেত্রে তিনি সাহায্য করবেন, আমরা এভাবে যদি নাও বলি, অ্যাটলিস্ট তিনি অন্তত বাধা হয়ে দাঁড়াবেন না। মানে বাইডেন যাওয়ার পর আমাদের বর্তমান সরকার এই কারণে বলছি, ভবিষ্যৎ সরকারকেও যে খুব শান্তিতে থাকতে দেবে তা বলছি না, কিন্তু বর্তমান সরকার যেহেতু ইলেকটোরাল ম্যান্ডেট নেই, মানুষের ভোটে নির্বাচিত নন, এবং যেহেতু তার প্রচুর সংগঠন নেই মাঠে, তাকে ঝামেলায় ফেলা তুলনামূলকভাবে সহজ। এবং কেউ কেউ প্রশ্ন করতেও পারে যে উনি কতটুকু এথিক্যালি পাওয়ারে আছেন। তো সেই সম্ভাবনা আরও বাড়বে আমি মনে করি। এবং তুলসী গাবার্ডের যে নিয়োগটা, এটাকে হালকা করে দেখা মোটেও ঠিক হবে না। এবং শুধু এই সরকার না, ভবিষ্যতে যে কোনো নির্বাচিত সরকারও, যেটাই আসুক না কেন, আদার দেন আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের ফেভারে সেই সরকারের সাথে ঝামেলা করা আর সেই সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা থেকে ভারত সরে আসবে, আমরা সেটা মনে না করাই উচিত হবে। সুতরাং বর্তমান সরকারকে এই নিয়োগের পর, এবং ওই সরকারে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, আমি আগে আরেক দিন যিনি তার সাথে ফাইট করার চেষ্টা করেছিলেন, প্রাথমিকভাবে প্রাইমারিতে গিয়েছিলেন, বিবেক রামস্বামী, উনিও একজন ভারতীয় বংশোদ্ভূত মানুষ। সো ট্রাম্প প্রশাসনে খুব গুরুত্বপূর্ণ পদে তারা যাচ্ছেন। এছাড়াও মানে ওনাদের চাকরির ক্ষেত্রেও প্রচুর ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, তো সেটা যদি ইন্ডিয়ান আমেরিকানস আছে, আই বেটার সে, তো তাদেরও একটা সম্মিলিত প্রভাব সেখানে থাকবে। আমাদের সরকারকে খুব সতর্কভাবে তার পদক্ষেপ ঠিক করতে হবে এবং এই জায়গাগুলোর সাথে যোগাযোগ বাড়ানো। কারণ আমি প্রায় বলছি, ইন্ডিয়া ডিসইনফরমেশন দিয়ে তার কাজ করার চেষ্টা করছে। আমি সেই ডিসইনফরমেশনগুলো স্মার্টলি কমব্যাট করার খুব বড় তেমন কোনো কাজ আমি এখন পর্যন্ত সরকারের দিক থেকে দেখি না। কারণ দিনের শেষে আমেরিকানরা, তাদের এজেন্ডা আছে, তাদের চিন্তা আছে, কিন্তু ডিসইনফরমেশনগুলো যাতে কমব্যাট করা যায়। ভারত যে অভিযোগগুলো মিডিয়াগুলো করছে, তো বটেই ভারত সরকারও করছে, সেগুলো যে মিথ্যা, সেগুলো যে ভুল, সেগুলো উইথ প্রপার ডকুমেন্টেশন এবং প্রয়োজনে তাদেরকে সেগুলো এনে দেখানো। অক্টোবর মাসেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে সিইসি ইঙ্গিত দিচ্ছেন। আসলে কি হবে? কথা স্পষ্ট, লিখে রাখেন। রাজনীতির গতি প্রকৃতি যারা জানতে চান, বুঝতে চান, লিখে রাখেন। যদি আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করা হয়, দুইটা ঘটনা ঘটতে পারে। এক,
তফসিল ঘোষণা করা হবে, কিছুদিন পর মাঝপথে নির্বাচন স্থগিত হয়ে জরুরি অবস্থা আসবে। কারণ নির্বাচনে কোনো পরিবেশ দেশে নাই। এখন অক্টোবরে তফসিল ঘোষণা করা হলে আমি নিশ্চিত যে চরমনাই, জামাত, সিটিজেন পার্টি এরা কেউ নির্বাচনে অংশগ্রহণই করবে না। শুধু বিএনপি আর তাদের 2-4টা পকেট মিত্র অংশগ্রহণ করতে পারে। তো বিএনপি নিজেরা নির্বাচনী কার্যক্রম বা মনোনয়ন ফর্ম বিক্রি এগুলো শুরু করতে যাই দেখবেন যে 2-4টা লাশ পড়ে গেছে নিজেরা কামড়াকামড়ি করে। তারপরে সরকার এমনিতেই বাধ্য হবে নির্বাচন স্থগিত করে জরুরি অবস্থা দিতে। আর জামাত বা অন্য কেউ তো যাবেই না। দেখেন, জামাতের নিবন্ধন ইস্যুটারই ফয়সালা হলো না, তো সেখানে নির্বাচন, এটা তো হাস্যকর কথা, তাই না? এখন সিইসি আগেই বলেছি, বিএনপি একটা কাজ করতে পেরেছে যে নিয়োগগুলো তাদের লোক দিতে পেরেছে। তাদের লোক যাদের নিয়োগ দিয়েছে এরাও সোজা হবে, এদের সোজা করার মেকানিজম সামনে আসতেছে। বড় বড় প্রজেক্ট আসবে বাংলাদেশে, $1 বিলিয়ন প্রজেক্ট আসবে, এলন মাস্কের কিছু প্রজেক্ট আসবে, চীনের কিছু প্রজেক্ট আসবে এই জুন মাসে বাংলাদেশের অর্থনীতি বুস্ট হবে। এখন বড় বড় প্রজেক্ট সুপারভাইজার এগুলো পোস্ট পজিশন পেলে ওই বিএনপি যাদেরকে নিয়োগ দিয়েছে এরা ঠান্ডা হয়ে যাবে, এরা আর বিএনপির দালালি করবে না। তো সিএসিও সোজা হয়ে যাবে, দেখবেন বিএনপির দালালি করছে না। অক্টোবরে তফসিল ঘোষণার কথা বলছে চালাকি করে, অথচ সংস্কারের কোনো খবর নেই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিস্থিতি দরকার সেরকম কিছুই হয়নি। আর অক্টোবরে তফসিল ঘোষণা মারাইতে আসছে। ওই তফসিল ছুটাই দেব আমরা, স্পষ্ট কথা। অক্টোবরে যদি তফসিল ঘোষণা করা হয় দেখবেন যে আমরা রাজপথে নেমে এই সিইসি কে চাকরি থেকে গাড় ধরে বের করে দেব। ফাজলামি নাকি? কিসের অক্টোবরে তফসিল, কিসের ডিসেম্বরে নির্বাচন? দেশের সংস্কার হবে, বিচার হবে, এবং সেটা এই ডিসেম্বরের মধ্যে কিছুতেই সম্ভব নয়। নির্বাচন তফসিল ঘোষণার সময় জানান সিইসি, খুব আগ বাড়িয়ে কথা বলেন, অতিরিক্ত কথা বলেন। আগামী অক্টোবর মাসে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ওই যে এটা বলতে পারে যে সরকার বললে অথবা রাজনৈতিক দলগুলো একমত হলে বা আমরা আমাদের প্রস্তুতি একেবারে এই টাইম ফ্রেমে উল্লেখ করে দেওয়া ইত্যাদি। আবার স্থানীয় সরকার নির্বাচন করতে আগ্রহী না, এই সিইসি বা ইসির গতিবিধি সন্দেহজনক শুরু থেকেই। আগামীতে নির্বাচনের তফসিল যদি চালাকি করে ঘোষণা করেও তার বিরুদ্ধে যে আমাদের আন্দোলন হবে, সে আন্দোলনের অন্যতম লক্ষ্য বুঝতে হবে এই বিতর্কিত বিএনপির দালাল সিইসি। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি এইসব কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি মুখোমুখি হন। দেখেন, একটা বিষয় আমি স্পষ্ট বলি, এটা বলবো আলাদা, যে পৃথিবীর অন্য রাষ্ট্র, বিদেশিরা বা বিদেশি বলতে আমরা যাদেরকে বুঝি, তারা কিন্তু কোনো দলকে বাদ দিয়ে নির্বাচনের পক্ষে থাকবে না। এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তো পুরোপুরি বিদেশিদের কথা শুনবো না। আমাদের স্বার্থের জন্য, দেশের জন্য যতটুকু কল্যাণকর ততটুকু শুনবো, বাকিটা না। জাতীয় নির্বাচনের ট্রেনে উঠছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণার পর থেকেই আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি, তবে জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন। এইটার উপরে ইস্তেকামত থাকেন, কিন্তু টাইমে অত বলে বিএনপিকে এত লোভ দেখাইন না। তারপরে বিএনপি তো হার্ট ফেল করবে। এদেরকে অক্টোবরে তফসিল ঘোষণা করে দিচ্ছেন, বিএনপি তো খুশি মনে মনে, কিন্তু এইসব তফসিল দিয়ে যে কোনো কাজ হবে না বা তফসিল ঘোষণায় হবে না এটা তো জানে না। তো এই সিইসি চালাকি করে এইসব কথা বলছেন বিএনপিকে খুশি করার জন্য, যে বিএনপি তাকে নিয়োগের ব্যবস্থা করেছে। কিন্তু বিএনপি তো পরে বেশি কষ্ট পাবে যে কিছুই হলো না, আমসালা দুইটাই গেল। বেশি আশা করছিলাম, মনে হয় টাকাই টোকাই আমরা ক্ষমতায় আসতে পারবো। নাসির বলেন, আমাদের টাইমলাইন হচ্ছে ডিসেম্বর, এটা মাথায় রেখেই আমরা কাজ করছি। ডিসেম্বরে ভোট হতে হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সরকারের জায়গা থেকে মৌলিক জায়গার সংস্কারের খবর নিয়ে তারা প্রস্তুতি নিয়ে বসে আছে। সিইসি বলেন, ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে।
আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি। আমরা ব্রিটিশ হাইকমিশনের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীরা এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। আমাদের কী ধরনের সহযোগিতা লাগবে সেটা তারা জানতে চেয়েছেন। তবে এই যে বললাম যে এবারে নির্বাচনে শুধু ডোমেস্টিক স্টেক হোল্ডার্স না, ইন্টারন্যাশনাল কমিউনিটিও জড়িত থাকবে। জাতিসংঘের পর্যবেক্ষক থেকে শুরু করে তার আগে অনেক ট্রেনিং দেয়। মানে কারচুপি নির্বাচন করা সম্ভব নয়। বিএনপিকে যে ক্ষমতা এনে দিবেন ওটা কিছুতেই হবে না, কোনোভাবেই হবে না। আর এই যে ব্রিটিশ হাইকমিশন বা ব্রিটিশ সরকার সহায়তা করবে, যুক্তরাষ্ট্র সহায়তা করবে, এগুলো সহায়তা করা বা এই প্রক্রিয়াগুলো ডিসেম্বরের মধ্যে, অক্টোবরের মধ্যে শেষ হবে না। তিনি আরো বলেন, তারা জানতে এসেছেন পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে। আমরা কোন পর্যায়ে আছি, কি ধরনের প্রস্তুতি চলছে, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়। বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে তারা জানতে চেয়েছেন। আমরা সবকিছু জানিয়েছি। আমরা যা কিছু করেছি জানিয়েছি। ভোটার নিবন্ধন, পার্টি নিবন্ধন বিষয়ে আমরা জানিয়েছি। বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সহায়তা করবে। বোঝা যায় যে কোনো ছলচাতুরি চলবে না। এবারে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য। অতএব বিএনপির ওই কারচুপি করে ক্ষমতা আসার চিন্তা বাদ দেন। যদি অক্টোবরে তফসিল ঘোষণা করেই, তাহলে লিখে রাখেন, হয় মাঝপথে নির্বাচন স্থগিত হবে, নইলে ভোটের দিন কিছুক্ষণ পর নির্বাচন স্থগিত হয় জরুরি অবস্থা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলাম মানে তাদের বিস্তৃতি কতদূর ছড়িয়েছে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের কিছু নিদর্শন দিচ্ছি। প্রথমে বলে রাখতে চাই যে বাংলাদেশের গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরুষ কর্মী, নারী কর্মী দুজনেরই আপনার উপস্থিতি আছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দলগুলোর নারী কর্মীরা প্রকাশ্যে রাস্তায়, রাজপথে বিভিন্ন প্রোগ্রামে গেলেও দীর্ঘদিন যাবৎ জামাতের যারা নারী কর্মী ছিলেন তারা বেসিক্যালি সাংগঠনিক কর্মকাণ্ড, ধর্মীয় প্রচার প্রচারণা এগুলোতে ব্যস্ত ছিলেন। বাট এর পাশাপাশি প্রত্যেকটা জামাতের নারী কর্মী যারা আছেন তারা এর পাশাপাশি আরও কয়েকটা জিনিস করেন। সেটা হচ্ছে নিজেদের সন্তানদেরকে তারা কিন্তু জামাত ইসলামী দীক্ষিত করেন, যেটা আপনি আওয়ামী লীগ, বিএনপি অথবা জাতীয় পার্টির মধ্যে পাবেন না। যেই পরিবারে একজন জামাত পুরুষ কর্মী আছে আর স্ত্রী যদি জামাতের নারী কর্মী হয়, ওই পরিবারে 2, 4, 5 জন 10 জন যাই সন্তান জন্মাবে প্রত্যেকটাই জামাত ইসলামের ভবিষ্যৎ হাতিয়ার হিসেবে কিন্তু গড়ে ওঠে। আপনি আশেপাশে দেখলেই বুঝতে পারবেন। সো জামাতের একজন নারী কর্মী, আওয়ামী লীগ, বিএনপির একজন নারী কর্মী সমান না, কারণ তারা নিজেরা এই দলটাতে কানেক্টেড হয়, সন্তানদেরকে ওইখানে দীক্ষিত করে। এটা জামাতের জন্য তাদের ভোট ব্যাংক বাড়ানো বা শক্তি সামর্থ্য বাড়ানোতে গত 15 থেকে 17 বছর কত বড় ভূমিকা রেখেছে। আজকের দিনে যখন মাঠের জরিপ আমরা দেখছি যে 35% জামাত, একটা জরিপ আমরা দেখলাম যে বিএনপি 42, জামাত 35, তারা ভোট পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে বুঝতে পারছেন এত দমন পীড়নের পরেও কিভাবে এই দলটার এত বিস্তৃতি ঘটেছে। কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলো বরাবরই জামাতকে খুবই রক্ষণশীল একটা দল বলে মনে করে থাকে। তারা মনে করে যে জামাত ইসলামের কাছে নারীদের ভ্যালুটা শুধুমাত্র ঘরের পর্দার অন্তরাল অথবা পোশাক আশাক নানান ইস্যুতে, রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা নেই। কিন্তু সকল কিছুকে ভেঙে চুরে গেল কয়েকদিন যাবৎ আপনার জামাতের যে প্রোগ্রামগুলো আমরা দেখছি, সেখানে দেখছি নারীদের ব্যাপক উপস্থিতি, নারীদের সম্মেলন, তারপর রাজপথেও নারীদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা আস্তে আস্তে উপস্থিতি বাড়তে দেখছি। জামাত এবার আপনার ক্ষমতাকে তারা মোটামুটি বুঝতে পারতেছে যে ভোটারের সংখ্যায় নারী ভোটারদের একটা বড় ধরনের ইফেক্ট আছে। সো পশ্চিমাদের চোখরাঙানি বলেন অথবা নিজেদেরকে আর একটা উদার মন মানসিকতার পরিচয় দেওয়ার জন্য বলেন, এইবার আপনি জামাত আমিরের যে বক্তব্যগুলো আছে মোটামুটি যে নারীদের পোশাক আশাকের ব্যাপারে তারা অনেকটা উদারপন্থী এখন ভাব ধরেছেন বা তারা নীতিতে পরিবর্তন এনেছেন। এর পাশাপাশিও রাজনীতিতে নারীদের সক্রিয় ভূমিকা, ব্যবসা বাণিজ্য সব কিছুতে নারীদের সক্রিয় ভূমিকা, এই জিনিসগুলোকে ব্যাপক প্রচার দিচ্ছেন। ইভেন পশ্চিমাদের কাছে একটা মেসেজ দিচ্ছেন যে ইসলামের বিধিবিধান এবং পর্দা মেনে
রাজনৈতিক কর্মসূচিও নারীরা করতে পারে এবং জামাত বিষয়টাকে উদারপন্থী দৃষ্টিভঙ্গিতেই নিচ্ছেন। জামাতের একাধিক নেতা আপনার গণমাধ্যমকে বলেছেন যে কূটনীতিকদের প্রশ্ন যে নারীদের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি কি। যদিও আমরা বলছি যে নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় উদার, কিন্তু এতদিন হয়তো এই কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে দেখা যায়নি বা করা সম্ভব হয়নি। যেহেতু এখন দেশে একটা পরিবর্তিত দৃশ্যপট আছে বা ক্ষমতা আছে বা সরকার আছে, সো সেই ক্ষেত্রে নারীরা আস্তে আস্তে রাজপথে নামছেন। সম্প্রতি ধর্ষণ, নারী এবং শিশু নিপীড়নের প্রতিবাদে 5 দফা দাবিতে গত শনিবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে আমাদের দেখলাম একটা প্রোগ্রাম। জামাতের মহিলা বিভাগের হাজার খানেক নারী নেতাকর্মী মানববন্ধনে অংশ নিয়েছেন। আর গত বৃহস্পতিবার জামায়াতপন্থী সংগঠন নারী অধিকার আন্দোলন তারা প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন করেছেন। দুটিতেই অনেক নারীর এখানে উপস্থিত ছিল। আর আপনার 11 মার্চ ঝিনাইদহের মহেশপুর সরকারি ডিগ্রি কলেজে নারী সমাবেশ করে আপনার স্থানীয় জামাত, এতেও অংশ নিয়েছিল হাজার নারী নেতাকর্মী বোরকা এবং হিজাব পরে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিতেও বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নারী নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদেও একটা সমাবেশ হয়েছিল। তো এখানে মোটামুটি জামাত আপনারা যতটুকু বোঝাচ্ছে যে বিএনপি এবং অন্যান্য মধ্যপন্থী দলের নারী শাখা থাকলেও জামায়াতের একটু ডিফারেন্ট। তাদের রয়েছে মহিলা বিভাগ আর নেতৃত্বে আছেন একজন সেক্রেটারি। আর যা মহিলা বিভাগের কার্যক্রম জামাতের মূল কার্যক্রম থেকে আলাদা। কিভাবে? যে মহিলা বিভাগ এলাকা ভিত্তিক নিজস্ব কমিটির মাধ্যমে কার্যক্রম চালায়। নির্বাচনে নারী ভোটার টানতে গ্রাম শহর নির্বিশেষে ঘরে ঘরে সাংগঠনিক দাওয়াতের কাজ করে। যেমন প্রোগ্রাম তালিম নামে পরিচিত ঘরোয়া বৈঠকের মাধ্যমে জামাতের সহযোগী সদস্য কর্মী হিসেবে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন বাংলাদেশকে নিয়ে কথা বলছেন কিন্তু তুলসী গ্যাবার্ড, বাংলাদেশকে নিয়ে এবং বক্তব্য দিয়েছেন এই তুলসী গ্যাবার্ড, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।